বিশ্বময় ছড়িয়ে থাকা মাদারল্যান্ড টেলিভিশনের প্রিয় দর্শক, আপনাদের সালাম, প্রীতি আর শুভেচ্ছা জানাই। আমি সৈয়দ রানা মুস্তফি। আমাদের সবিশেষ আয়োজন মহাজীবন, এই অনুষ্ঠানে একজন মহা ব্যক্তিত্ব আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন। তিনি প্রফেসর মাহমুদ শাহ কুরেশি। চলুন আমরা তার মহাজীবনের গল্প শুনি তার মুখ থেকেই। প্রফেসর মাহমুদ শাহ কুরেশি, মাদারল্যান্ড টেলিভিশনের মহাজীবন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। ৮৩ বছর প্রায় হতে চলল আপনার এই জীবন পরিক্রমণ। আপনার বর্ণাঢ্য ক্যারিয়ার, বিচিত্রগামিতা আছে আপনার এই ক্যারিয়ারের নানা বাঁকে। আমরা সেসব গল্প শুনবো আপনার কাছ থেকে। আপনার শৈশবের কথা দিয়ে আপনি একটু শুরু করুন। আপনি চট্টগ্রামে জন্মেছিলেন এটা আমরা জানি, কিন্তু আপনার নিজের মুখে সেই গল্পটি শুরু করতে চাই। আমরা শৈশবে কয়েক বছর, প্রায় ৩ বছরের একটু বেশি, আবার রেঙ্গুনে থেকেছি। আমি, আমার ছোট বোন এবং এক ভাই। আমার বাবা রেঙ্গুনে চাকরি করেছেন সারা জীবন। তিনি পোস্ট অফিসে চাকরি করেছেন। ৩ বছর আগে আমি একবার রেঙ্গুনে গিয়ে তার কর্মস্থল এবং অন্যান্য দৃশ্য দেখে আসতে পেরেছি। তখন কি ছিল যাতায়াত আপনাদের চট্টগ্রাম থেকে রেঙ্গুন? তখন জাহাজ ছিল। কত সময় লাগতো? আমি ঠিক জানি না। আমি তো একেবারে শৈশবেই চলে আসি। আসলে আমার কোনো স্মৃতি রেঙ্গুনের থাকেনি। আমি ৪ বছর বয়সে বোধ চলে আসি। ৪ বছর আর ৪.৫ বছর বয়স পর্যন্ত আমরা চট্টগ্রাম শহরে থাকি। কিন্তু এর মধ্যে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়ে গেছিল আগেই, এবং সেই দ্বিতীয় মহাযুদ্ধের কারণে আমরা শহর থেকে গ্রামে চলে যাই। রাঙ্গুনিয়া। সেটি কোন গ্রাম? রাঙ্গুনিয়া। তো খুব সুন্দর। যুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আপনি ওই রাঙ্গুনিয়াতেই ছিলেন? আপনারা? রাঙ্গুনিয়াতেই ছিলাম। একবার আমরা শহরে গিয়েছিলাম। একটা অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে যে আমি অসুস্থতার জন্য, চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে গিয়েছিলাম। সেই সময় হঠাৎ করে সাইরেন বাজলো। তখন আমাকে নিয়ে আমার ছোট মামা নিয়ে গেছিলেন। আমরা ওই বাংকারের মধ্যে প্রবেশ করি। এটা একটা মনে আছে আমার। যদিও তেমন কিছু হয়নি, আমাদের কোনো ক্ষতি হয়নি। তারপরে এই একটা স্মৃতি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি। তাও বিরল একটা স্মৃতি। অনেকে আমাদের ৭১-এ আবার সেই একই ধরনের স্মৃতি আমাদের হয়েছে। বাংকার, সাইরেন, বোমারু বিমান, হত্যাকাণ্ড, রক্ত, জীবনদান এবং বাংলাদেশের অভ্যুদয়। আমরা আসবো হয়তো আমাদের কথাবার্তার সূত্র ধরে। আরেকটা স্মৃতি আছে, সেটা হচ্ছে যে যুদ্ধের নয়, ঠিক যুদ্ধ তখন প্রায় শেষই হয়ে গেছে। ৪৪ সনের কথা। তখন ১৯৪৪। তখন আমি ক্লাস 4-এ পড়ি। আমার বাবা দেশে এসেছিলেন এবং তাকে একটা পাগলা শিয়াল বোধহয় কামড় দিয়েছিল। সে কারণে তার চিকিৎসার জন্য তিনি কলকাতায় চলে গেছিলেন। কলকাতায় তাকে নিয়ে যাওয়া হলো। আমরাও তার সঙ্গে গিয়েছিলাম। তো এই ৪৪ সনে আমরা কলকাতায় গিয়েছিলাম, এবং কলকাতায় আবার আমার চাচার বাসায় ছিলাম। আমার এক চাচা, তিনি মৌলানা আজাদের সঙ্গে সম্পর্কিত ছিলেন। সেই বাড়িতে গিয়ে, কংগ্রেস সভাপতি মৌলানা আবুল কালাম আজাদ, এবং তার বাড়িতে গিয়েছি। তার লাইব্রেরি দেখে আমি খুব বিমোহিত হয়ে যাই। একটা খুব বিশাল লাইব্রেরি। এই স্মৃতিগুলো আমার আছে কলকাতার। চমৎকার সব স্মৃতি। আপনি তারপরে আপনার স্কুল এবং কলেজ কোথায় শেষ করলেন? তো স্কুল কলেজে আমার একটু ব্যতিক্রমী ব্যাপার আছে। সেটা হচ্ছে যে আমি ক্লাস 7 যখন পড়ি, তখন দেখলাম যে আমার সঙ্গে আমার চাচাতো ভাই 2জন পড়তেন। তারা শহরে চলে যাচ্ছে। তখন পাকিস্তান হলো। তো সেই জন্যে আমার চাচা শহরে চাকরি করতেন। তো আমিও তখন মাকে ধরলাম যে না, আমাকে শহরে যেতে হবে। আপনার মায়ের নাম কি ছিল? আমার মায়ের নাম হচ্ছে মোস্তফা খানম। মুশরেফা খানম? মোস্তফা খানম। তিনি খুব। আপনার বাবার নাম? আমার বাবার নাম রফিক আহমদ কুরেশি। জি বলুন। তো আমার মা খুব বিচক্ষণ, বিদুষী
মহিলা ছিলেন এবং খুব তার কাজে কর্মে লেখাপড়ায় মানুষকে সাহায্য করায় সবকিছুতে অত্যন্ত উন্নত শ্রেণী। সে সময়ের মায়েরা সম্ভবত তেমনই ছিলেন। তখন তো আসলে এই বাচ্চা দিয়ে আসার পরে এখন যেমন শিশুদের মায়েরা নানা ধরনের কিটি পার্টি করেন, নানা ধরনের রেস্টুরেন্টে বসেন, নানা ধরনের ফেসবুকিং এবং অন্যান্য অপচয়মূলক সময় আছে, তো সেসব তো ছিল না। ফলে জনসেবায় আমাদের সেই সময়কার মায়েরা বেশি সময় দিতে পারতেন। আর গ্রামে আমি আরেকটা জিনিস দেখেছি যে গ্রামে যখন ছিলাম সেই সময় মা রাত্রে প্রতিবেশী মহিলাদের নিয়ে পুঁথি পড়ে শোনাতেন। বাহ, আপনার সেই ব্যতিক্রমটা একটু এইটা আমি দেখেছি। তো আমি যখন ক্লাস 8-এ চট্টগ্রাম শহরে চলে আসি, চট্টগ্রাম গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলে ভর্তি হয়ে এবং সেখানে থাকি 2 বছর। তো এবং সেই স্কুলে থাকার সময় আমরা একটু রাজনীতিতে ঢুকে পড়লাম। প্রথম কথা হচ্ছে যে আমাদের স্কুল সরিয়ে কলেজিয়েট স্কুলে নিয়ে যাওয়া হচ্ছিল, আমাদের স্কুলকে একটা সরকারি অফিস করবে। তো সেই জন্য আমাদের একটা আন্দোলন হয়েছিল। তারপরে এর কিছুদিন পরে ভাষা আন্দোলনের প্রথম যে ধাক্কাটা, সেটাও আমরা। তখন আপনি কোন ক্লাসে পড়েন? ভাষা আন্দোলন যখন প্রথম ওয়েভটা যখন ধাক্কাটা এলো, এবং তখন 48-49 এই 2 বছরে আসলে আমার ভবিষ্যতের সাহিত্য জীবনের অনেক কিছু তৈরি হয়ে গিয়েছিল। কিভাবে? কারণ আমার যে বন্ধু বান্ধব ছিল তারা কয়েকজন ছিল, তাদের মধ্যে তারা সবাই খুব সাহিত্য মনা ছিল এবং তাদের নাম মনে আছে? নামও মনে আছে। একজন হচ্ছে আহমেদ ফরিদ, তিনি পরে সিএসপি হয়েছিলেন, রাষ্ট্রদূত হয়েছিলেন। আরেকজন শাহ আহমেদ ফরিদ না, শুধু আহমেদ ফরিদ। আর এখনো বোধহয় উত্তরায় আছেন উনি। আচ্ছা। আরেকজন হচ্ছে শফিকুল মান্নান খান, তিনি আমাদের ফার্স্ট বয় ছিলেন, ক্লাসের আগাগোড়া ফার্স্ট বয় ছিলেন। তিনি পটিয়া বাড়ি, তিনি আওয়ামী লীগের ডিস্ট্রিক্ট সভাপতি বা এরকম কিছু ছিলেন আমার মনে হয়। কিন্তু ওই একটা গোলমাল হয়েছিল যে কারণে তিনি বোধহয় কোনো কাগজে স্বাক্ষর করতে বাধ্য হয়েছিলেন। পরে শুনেছি যে বঙ্গবন্ধুর কাছে তাকে নিয়ে আসা হয়েছিল এবং বঙ্গবন্ধু তাকে বলেছেন, না এগুলো কিছুই না, তোর কোনো দোষ নেই। কিন্তু তিনি একটা মনস্তাপে ভুগেছিলেন এবং অল্প বয়সে মারা যান। এই একজন ছিলেন। আরেকজন হচ্ছে নুরুল আমিন চৌধুরী বলে আমাদের এক বন্ধু। ওনাদের আপনার সাহিত্য পরবর্তী সাহিত্য জীবনের যে পথরেখা, সেখানে তাদের ভূমিকা কেমন? তাদের ভূমিকা, তারা পড়তেন, আমরা বিভিন্ন বইপত্র নিয়ে আলোচনা করতাম, রিডিংস হতো না? রিডিংস হতো আমাদের, এবং জানতাম, একজন আরেকজনকে জানাতাম। এবং আমরা একটা লাইব্রেরিও এক সময় প্রতিষ্ঠা করলাম, যেটার আমি লাইব্রেরিয়ান ছিলাম, গ্রন্থাগার। কি নাম ছিল সে লাইব্রেরির? আমরা এটার নাম দিয়েছিলাম বোধহয় কিতাবিস্তান। তখন একটু উর্দুর প্রভাবটা হচ্ছিল। হ্যাঁ, সেটা তাও আছেই, গুলিস্তান, কিতাবিস্তান বলতে নাম দিয়েছিল। তো যাই হোক, আমাদের এই ইয়েটা ছিল। ম্যাট্রিক পাস করলেন কোত্থেকে? ম্যাট্রিক তারপরে বছর আমার বাবা রেঙ্গুন থেকে চলে আসলেন পেনশন নিয়ে। আচ্ছা। তারপরে পোস্টমাস্টার ছিলেন তিনি? পোস্টমাস্টার ছিলেন উনি, জেনারেল পোস্ট অফিসে ছিলেন। জি, জেনারেল পোস্ট অফিসে বড় অফিস, ওখানে একটা কর্মকর্তা ছিলেন, কর্মকর্তার পদে বোধহয় শেষ পর্যন্ত গিয়েছিলেন। কারণ উনি রেঙ্গুনে নাইট কলেজে, নাইট স্কুলে পড়াশোনা করেছেন, নাইট কলেজে পড়াশোনা করেছেন, এটা আমি শুনেছি বিভিন্ন সূত্রে। বাহ, বিদ্যুৎসাহী মানুষ। এবং ওখানে প্রথমে গিয়ে ওখানে চাকরি করে ছোট ভাই 2জনকে সাহায্য করেছেন। তারা একজন গ্রাজুয়েট হয়েছেন, আর একজন যার বাসায় আমি ছিলাম আমি যখন চট্টগ্রামে আসি। তো যাই হোক, উনি দেশে ফিরে এলেন। তখন উনি বললেন যে না, তুমি দেশে ফিরে আসো। তো আমি দেশে ফিরে এসে রাঙ্গুনিয়া হাই স্কুল থেকেই আবার। দেশে ফিরে আসো মানে আপনি তখন রাঙ্গুনিয়াতে চলে আসলাম? রাঙ্গুনিয়াতে চলে আসতে চট্টগ্রাম থেকে? হ্যাঁ, চট্টগ্রাম শহর থেকে। জি। তখন আমি আবার রাঙ্গুনিয়া হাই স্কুল থেকে পাশ করলাম এবং ম্যাট্রিক পাশ করলেন? হ্যাঁ, ম্যাট্রিক পাশ। কিরকম ছিল আপনার ম্যাট্রিকের রেজাল্ট? আমার রেজাল্ট ছিল তখন আমার 2nd ডিভিশন ছিল, উপরের দিকে ছিল। এরপরে ইন্টারমিডিয়েটে তো চট্টগ্রাম কলেজে
কানুনগোপাড়া কলেজে আমি পড়েছি। তো ওটার একটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে আমি শুনেছি, আমি নিজে কোনো পরীক্ষা করে দেখিনি, ইন্টারমিডিয়েটে আমার নাকি বাংলাতে হাইয়েস্ট মার্ক ছিল সমগ্র ইস্ট পাকিস্তানে। আচ্ছা, সেটা তো খুব গর্বের বিষয়, গৌরবের বিষয়। কিন্তু আমি এইটা বলেছে চট্টগ্রাম শহরে আমার এক বন্ধু, যিনি সহপাঠী বন্ধু, আব্দুল্লাহ আল হারুন চৌধুরী। লেখালেখি শুরু করলেন কখন? নোমানের বড় ভাই। আচ্ছা, আপনি লেখালেখি শুরু করলেন কখন? লেখালেখি আমি তখন চট্টগ্রাম কলেজে যখন পড়ি, তখন আমার এক বন্ধু সন্দ্বীপ থেকে এসেছিল। সন্দ্বীপের কয়েকজন খুব উন্নতমানা ছাত্র আমাদের সঙ্গে ছিল। তো একজন হচ্ছে নূর উল আলম, গল্প কবিতা ইত্যাদি লিখত। তারই উৎসাহে আমি পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারই উৎসাহে আমি কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন? 1954 সনে। 54 সনে, ভাষা আন্দোলনের 2 বছর পরে। 2 বছর পরে ভাষা আন্দোলনের সময় আমরা চট্টগ্রামে অংশগ্রহণ করেছি। কিভাবে অংশগ্রহণ করলেন? আমরা মিছিল করেছি, আন্দোলনে ছিলেন? আন্দোলনের মধ্যে ছিলাম। তখন আপনারা কলেজ ছাত্র? কলেজের ছাত্র। তার মানে আপনি ভাষা সৈনিকও বলা চলে। জি, নিশ্চয়ই আপনি ভাষা সৈনিক। তবে আমার একটা হচ্ছে যে আমার খুব ইচ্ছে ছিল আমি একবার যদি জেলে যেতে পারতাম হয়তো ভালো হতো। তো এইটার সুযোগ হয়েছিল। জেলে যাওয়ার সুযোগ হলো 1955 সনে। আচ্ছা। কিন্তু আমার বন্ধু জহির রায়হান, সে আমাকে কিছুতেই জেলে যেতে দিল না, বলে যে না, তোদের এখানে দরকার আছে, তোরা থাক। আমি এবং আমার এক কাজিন ছিল, তারপরে ও নিজে চলে গেল মিছিল করে, পুলিশের গাড়িতে উঠে গেল। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আপনি কোন বিভাগে ভর্তি হলেন? আমি বাংলা বিভাগে ভর্তি হলাম। তখন আপনাদের সবচেয়ে উজ্জ্বল শিক্ষক ছিলেন? প্রধান শিক্ষক যিনি, যার কাছে ইন্টারভিউ দিয়ে আমি ভর্তি হয়েছি, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। একজন বিরল ব্যক্তিত্ব এবং আমার জীবনের একটা লক্ষ্য। আপনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ছাত্র হওয়ার গৌরবে একজন শিক্ষিত মানুষ। এবং সৈয়দ আলী হাসানও তখন বাংলা বিভাগে ছিলেন। তাদের দুইজনের বেশি ভালো লাগতো না, কিন্তু তাদের দুইজনের কোনো ক্লাস আমরা আসলে পাইনি। আচ্ছা, আলী হাসান সাহেবের কোনো ক্লাসই পাইনি, তিনি চলে গেলেন। তারপর কোথায় গেলেন তিনি? করাচি চলে গেলেন তিনি। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনিও অবসর গ্রহণ করলেন। কিন্তু যেহেতু তার বিদায় উৎসবে আমরা কেউ বক্তৃতায় বলেছিল আমাদের পক্ষ থেকে যে আমাদের খুব দুঃখ যে তিনি আমাদের কোনো ক্লাস আমরা তার কোনো ক্লাস নিতে পারলাম না। হ্যাঁ, তো কিন্তু তার পরের দিন দেখা গেল তিনি আমাদের ক্লাসে এসে আমাদের শিক্ষককে বললেন যে রবীন্দ্রনারায়ণ বলে এক শিক্ষক অধ্যাপক ছিলেন, তাকে সরিয়ে তুমি ওখানে বসো, ছাত্রদের সঙ্গে বসো, আমি ওদের একটা ক্লাস নিয়ে এদেরকে ছাত্র করে যাই। এইভাবে দেখেন কি বিরল একটা ঘটনা, আপনার স্মৃতিতেও জলজলে হয়ে আছে হীরকখণ্ডের মতো। যে আপনারা তার বিদায় অনুষ্ঠানে, ফেয়ারওয়েলে, আপনাদের কেউ একজন উল্লেখ করলেন যে আমাদের দুঃখ থাকবে চিরকাল যে আমাদের প্রধান অধ্যাপক ডক্টর প্রফেসর মোহাম্মদ শহীদুল্লাহর কোনো ক্লাস আমরা নিতে পারলাম না। কিন্তু কোনো ভ্যানিটি নাই, কোনো রকম কোনো ইনহিবিশন নাই। পরের দিন উনি বিদায় নেওয়ার পরে ওনার সেই শিক্ষকের ব্যাগটা নিয়ে এসে ছোটখাটো মানুষটা আপনাদের ক্লাস নিয়ে ছাত্রত্ব দিয়ে গেলেন। চমৎকার একটি স্বর্ণালী স্মৃতি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আপনার কোথায় কোথায় লেখা ছাপা হতো? এই 1954 সনেই 2-3 মাস পরে আমার ওই বন্ধু নুরুল আলম, আমার 1 বছর সিনিয়র হয়ে গেছে ইতিমধ্যে, যেহেতু আমি 1 বছর পরে ইউনিভার্সিটিতে এসেছি আমার টাইফয়েড হওয়ার জন্য। এবং নুরুল আলম আমাকে সবসময় প্রেশার দিত যে তুমি লেখো, তুমি এত জানো, এত বই পড়ো ইত্যাদি, তুমি লেখো না কেন? তো যাই হোক, শেষ পর্যন্ত আমি মুলকরাজ আনন্দ, যে বিখ্যাত ভারতীয় লেখক, কুলি, 2টি পাতা একটি কুলি প্রভৃতি বই আছে, সিনেমাও হয়েছে। হ্যাঁ, তার একটি গল্প আমি প্রথম অনুবাদ করি। কোন ভাষা থেকে? ইংরেজি থেকে বাংলায়। কোন গল্পটি মনে আছে আপনার? গল্পটির নাম সম্ভবত বিড়ম্বনা। আসলে আমি দুটো করেছি। মুলকরাজ আনন্দের গল্প অনুবাদ করলেন। অর্থাৎ আপনার জাতীয় পর্যায়ে প্রথম সাহিত্যে পদার্পণটা অনুবাদ দিয়ে। আচ্ছা। এবং আমি আমার সহপাঠী
আব্দুল গাফফার চৌধুরী তখন সওগাত দেখাশোনা করতেন। জি, আব্দুল গাফফার চৌধুরীকে আমি গল্পটা অনুবাদটা দিয়ে বললাম যে গাফফার দেখুন তো এটা হয়েছে কিনা, অনুবাদটা ঠিক হয়েছে কিনা। গাফফার চৌধুরী তখন কোন সাহিত্য পত্রিকার? সওগাত। সওগাতে। তো আমি কিন্তু কখনো ভাবিনি, আমার ধারণা ছিল না যে গফফার এটা ছাপবেন বা সওগাতে এটা ছাপার জন্য আমি তাকে দিচ্ছি। সওগাতের মূল উদ্যোক্তা তো ছিলেন নাসিরউদ্দিন আহমেদ। হ্যাঁ, কিন্তু সব পত্রিকায় আপনি জানেন যে একজন করে তাদের ভারপ্রাপ্ত সম্পাদক। জি জি, নিশ্চয়ই থাকে। তো এবং সওগাতে আরো বিভিন্ন পত্রিকায় আব্দুল গাফফার চৌধুরী ছিলেন। আব্দুল গাফফারের আগে বোধহয় হাসান হাফিজুর রহমান ছিলেন সেখানে। তো গাফফার কিছুদিন পরেই, কয়েকদিন পরে আমাকে বলল, কয়েকদিন ওর সঙ্গে দেখা হয়নি, কয়েকদিন পরে আমার সঙ্গে যখন দেখা হলো তখন বলল যে কুরেশি আপনি একটু সওগাত অফিসে যেন তো। আমি বললাম কেন? বলছি না, আপনার যে টাকা পাওনা আছে টাকাটা নিয়ে আসবেন, সওগাত পত্রিকা নিয়ে আসবেন, আপনার লেখা ছাপা হয়েছে জানেন না? আমি বললাম না, কই, আমাকে তো কেউ বলেনি, ওর সঙ্গে তো দেখা হয়নি। তখন আমি সওগাত অফিসে গেলাম এবং 10টা টাকা পেলাম। সেই 10 টাকা 55 সালে, 54 সালে 10 টাকা, অনেক টাকা, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। এবং মজার ব্যাপার হচ্ছে, ওই আমার সেই বন্ধু নুরুল আলম আমাকে উপদেশ দিল, কুরেশি তুমি এক কাজ করো, তুমি এখন এই টাকার থেকে তোমার মায়ের জন্য একটা শাড়ি কিনবা প্রথমত, তারপর অন্যভাবে খরচ করবো। তখন আমার মনে আছে যে আমার 8 টাকা দিয়ে 8 টাকা দিয়ে একটা ঢাকাই শাড়ি, মাশাআল্লাহ, এটা আবার চট্টগ্রামে এই ঢাকাই শাড়ি পাওয়া যেত না। তো চমৎকার, একটা 8 টাকা দিয়ে ঢাকাই শাড়ি কিনলাম, আর বাকি 2 টাকা দিয়ে আব্দুল গাফফার চৌধুরীকে নিয়ে মিষ্টি খেলাম কালাচাঁদ গন্ধবণিকের, তারপরে একটা সিনেমা দেখলাম। মনে আছে কি সিনেমা? সেটাও মনে আছে, সেটা হচ্ছে আওয়ারা। সে সময়কার খুব প্রিয়, মানে সবার জনপ্রিয় ছবি। প্রিয় দর্শক, আমরা কথা বলছি আমাদের লিভিং লেজেন্ড প্রফেসর মাহমুদ শাহ কুরেশির সঙ্গে মহাজীবন অনুষ্ঠানে। এ পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নেব, এক্ষুনি ফিরব, আমাদের সঙ্গে থাকুন। অর্থকথা, বাংলাদেশের প্রাচীনতম, সর্বাধিক প্রচারিত ও সবচেয়ে প্রভাবশালী অর্থনীতির কাগজ অর্থকথা। বাংলাদেশে অর্থনৈতিক সাংবাদিকতার পথিকৃৎ সম্পাদিত অর্থকথা। অর্থকথা, the national business magazine of Bangladesh. অর্থকথা, বাংলাদেশ থেকে প্রকাশিত আন্তর্জাতিক বিজনেস ম্যাগাজিন। দীর্ঘ 25 বছর ধরে নিয়মিত প্রকাশিত সমাজ অর্থনীতি দেশীয় ম্যাগাজিন অর্থকথা পড়ুন, অগ্রসর থাকুন। মাদারল্যান্ড টেলিভিশনের প্রিয় দর্শক, আপনাদের আরেকবার স্বাগত জানাই মাদারল্যান্ড টিভির সবিশেষ আয়োজন মহাজীবনের এই পর্বে। আমার সঙ্গে কথা বলছেন আজকের বিশেষ অতিথি, জীবন্ত কিংবদন্তি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাহিত্য ব্যক্তিত্ব প্রফেসর মাহমুদ শাহ কুরেশি। আপনাকে আরেকবার স্বাগত জানাই। ধন্যবাদ। আপনি আপনার মায়ের জন্যে ঢাকাই শাড়ি কিনলেন, জীবনের লেখক জীবনের প্রথম 10টি টাকা সম্মানী পেলেন তার 8 টাকা দিয়ে। এর চেয়ে ভালো বাণী বা মেসেজ আমি মনে করি যে কোনো লেখক তার উত্তরকালের লেখকদের জন্য কি আর রাখতে পারে। এত সুন্দর ফুটস্টেপ, পদচিহ্ন আপনি রাখলেন। আর 2 টাকা আওয়ারা এবং গন্ধবণিকের মিষ্টি এবং ফুর্তি, সুন্দর একটা ভালো একটি স্মৃতি আমাদের সঙ্গে আপনি এইমাত্র ভাগ করে নিলেন। আমি তারপরে যাব যে ইউনিভার্সিটির এই পড়ার সময় একাধারে আপনার অনুবাদ সাহিত্য চলতে লাগলো। মুলক রাজ আনন্দের গল্প দিয়ে শুরু করলেন। অনুবাদ ছাড়াও এই সময় আমি কয়েকটা ছোট গল্প লিখেছি, মৌলিক কাজ করেছি, কিন্তু আমার মনে হলো যে ঠিক গল্পগুলো ঠিক জমছে না। তখন আপনি কিসে হাত দিলেন?
এবং কিছু সমালোচনা করতাম, সিনেমা সমালোচনা, সাহিত্য সমালোচনা, ক্রিটিক হিসেবেও আপনি তখন আস্তে আস্তে শুরু এবং 1 বছরের মধ্যেই আমি মোটামুটি ভাবে পরিচিত হয়ে গেলাম আর কি আমাদের লেভেলের মধ্যে। এবং প্রথমে কাফেলা পত্রিকা ছিল, সেখানে কবি হাবিবুর রহমান এবং আল মাহমুদ ছিলেন, তারপরে ফজল শাহাবুদ্দিন আসতেন, তারপরে আরো অন্যান্য কাগজ আমরা লিখছি বিভিন্ন দৈনিক পত্রিকা। ফজলে লোহানী যখন অগত্যা করেন তখন কি আপনার কোনো না, অগত্যা আমরা খুব মজা করে পড়েছি কলেজে, বিশেষ করে। আচ্ছা, তখন অগত্যা বন্ধ হয়ে গেছে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে আসি তখন বন্ধ হয়ে গেছে। ফজল লোহানীকে আমি দেখেছি, মানে মধু রেস্টুরেন্টে আসলে আমাকে হয়তো আমরা সব দেখতাম, এই অমুক, যেমন ফজল লোহানীকে দেখেছি, কবি শামসুর রহমানকে দেখেছি। শামসুর রহমান তো ইংরেজি বিভাগে ছিলেন। ইংরেজি বিভাগে তিনি আমাদের 2-3 বছর সিনিয়র হবেন। তিনি একটা রোলিং একটা চেয়ারে বসে, আমার মনে আছে এখনো, বুদ্ধদেব বসুর বিরাট বই থিথিডোর, এটা পড়ছিলেন। এটা আমার এই স্মৃতিটা চোখে লেগে আছে, এটা চোখে লেগে আছে। আপনি কয় বছর পড়লেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে? 4 বছর। 4 বছর পড়লেন, অনার্স এবং মাস্টার্স শেষ করলেন। তারপরে আপনি বেরোলেন হচ্ছে 58 শেষের দিকে। এখানে আরেকটা ব্যাপার আছে, 58 শেষের বছর আমি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজও পড়ি, ফ্রেঞ্চ আলাদা কোর্স। নতুন একটা জগৎ আপনার সামনে তখন খুলি করছে না? আপনার জীবনের একটা বড় অংশ জুড়ে যে ফ্রান্স, শিল্প সাহিত্যের যে রাজধানী বলা হয়, ফ্রান্সকে, প্যারিকে, শাঁজেলিজে এভিনিউ এবং এই স্বর্গরাজ্য শিল্প সাহিত্য সংস্কৃতির, সেখানে তো আপনি ইউনিভার্সিটি শেষ করে, বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে আপনি যখন ফ্রেঞ্চ পড়া শুরু করলেন তখন পড়ার সময় এটা বিকেলের ক্লাস, আচ্ছা, এক্সট্রা কারিকুলার হিসেবে আপনি নিয়েছেন? এটা নিলাম এবং এটাতে খুব ভালো রেজাল্ট করলাম। বাহ, এবং খুব ভালো রেজাল্ট। আপনি কি স্কলারশিপ পেয়েছিলেন? হ্যাঁ, স্কলারশিপে আমি ফ্রেঞ্চ। কখন গেলেন ফ্রান্স? পরের বছরই। পরের বছর? কত বছরের জন্য গেলেন? পরের বছর যখন ফ্রেঞ্চ গভর্নমেন্ট স্কলারশিপে আমি দরখাস্ত করলাম, আমাকে সিলেক্ট করলো। এর মধ্যে আমি একটা বই কিন্তু লেখা হয়েছে, প্রকাশিত হয়েছে। আমার কি নাম? এটা হচ্ছে ছিন্নমূল। এটা বইটা একটা অনুবাদ। আচ্ছা, কার অনুবাদ ছিল? ডক্টর টমাস ডোলি বলে একজন আমেরিকান চিকিৎসক, ভিয়েতনামে তিনি মানব সেবায় নিয়োজিত ছিলেন। কি ধরনের লেখা এটা? এটা অনেকটা তার আত্মজীবনী, স্মৃতিকথা এবং ভিয়েতনামের অভিজ্ঞতা। আপনি ইংরেজি থেকে অনুবাদ? ইংরেজি থেকে। এটা আমাকে ইউএসআইএস থেকে কবি হাবিবুর রহমান অনুবাদ করতে দিয়েছিলেন। আচ্ছা, তো এটা ইউএসআইএস এর প্রজেক্ট ছিল? এটা ইউএসআইএস এর প্রজেক্ট ছিল। তো আপনি এটা ওরাই প্রকাশ করলো? না, এটা প্রকাশ করেছে ওই যে খসরোজ কিতাবিস্তান বা কিতাব মহল। এটা আমাদের বন্ধু সাইদ বাড়ি থাকলে বলতে পারতেন হয়তো, তিনিও প্রকাশনায় 30-31 বছর হয়ে গেছে, যে ঠিক ওই সময়কার কি নাম ছিল এক সময় হয়তো আমরা আমার কাছে আছে, একটা কপি এখনো আছে। তো আপনি আপনার এই মৌলিক লেখা বাদ দিয়ে অনুবাদের প্রতি আপনার এই অনুরাগ, এটা ঠিক কি কারণে তখন থেকে? অনুবাদের প্রতি অনুরাগ হচ্ছে অনেকটা, যেহেতু আমি দেখলাম যে আমার গল্প যে লিখতে যাচ্ছি, গল্প লিখেছি 3-4টা গল্প হয়তো আমি লিখেছি, ভালো পত্রিকায় ছাপাও হয়েছে, কিন্তু সেগুলো তেমন জানি কেমন জমছে না। মানে আপনার নিজের কাছে জুৎসই লাগছে? সেটাই আসলে। বরঞ্চ আমি যে প্রবন্ধ লিখছি বা সমালোচনা লিখছি সেগুলো বেশ লজিক্যাল এবং একটা শুরু থেকে শেষ পর্যন্ত। আপনাকে এই প্রসঙ্গে আমি একটা রেফারেন্স হিসেবে একটি কথা জানাতে পারি, সেটা হচ্ছে যে 50-এর প্রধান কবিদের অন্যতম, বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি আজিজুল হক, তার মাত্র 3টি কাব্যগ্রন্থ, বিনষ্টের চিৎকার, ঝিনুক মুহূর্ত সূর্যকে, ঘুম ও সোনালী ঈগল, কিন্তু উনি লিখেছেন অসংখ্য কবিতা। আমাদের প্রথম তারুণ্যে, আজ থেকে প্রায় 40 বছর আগে, তিনি আমাদেরকে অনেক কবিতা বলতেন যে আবর্জনা হিসেবে এগুলি ফেলে দিও, আমি টেবিলের নিচে ফেলে দিয়ে গেলাম, যশোর সাহিত্য পরিষদের ক্লিনারকে বলো এগুলো ফেলে দিতে। এরকম উনি কিন্তু ওনার নিজের কাছেই সেগুলোকে যোগ্য মনে হতো না, অথচ তারই লেখা কবিতা। তা আপনার কাছে? নিজের কাছে কিন্তু ওরকম হয়নি। আমি যা লিখেছি, যেসব সিনেমা সমালোচনাও করেছি, আচ্ছা, 2-4টা ছাড়া, যেগুলো তেমন, যেমন পশ্চিম পাকিস্তানের কোনো বইয়ের
সমালোচনা করেছে, একটা কি দুটো। তারপর সোভিয়েট সিনেমার সমালোচনা করেছে, দু একটা ছাড়া বাকিগুলো আমি সবই, যে এগুলো নেই কিন্তু আমার কাছে সব, কিছু কিছু আছে আমার কাছে, এবং একটা যে নেই সেটা আমি এখনো খুঁজে বেড়াচ্ছি, কারণ আমার কাছে খুব এটা খুব মহার্ঘ মনে হয়েছিল। সেটা হচ্ছে বম্বের একটা ছবি, যোগন। ছবিটা হচ্ছে নার্গিস এবং দিলীপ কুমারের ছবি। এটা হচ্ছে নার্গিস মীরাবাইয়ের অভিনয় করে। জি, এটা তো যোগী যোগিনীদের নিয়ে করা, বোঝাই যাচ্ছে নাম শুনে। যোগন, এবং আমার কাছে এটা খুব খুব ভালো লেগেছে। আমার এক মামা আমাকে দেখাতে নিয়ে গেছিলেন, ওটা আপনি চিত্র সমালোচনা করেছিলেন এবং আমার কাছে খুব ভালো লেগেছে। কোন পত্রিকায়? এটা ওই কাফেলায় ছাপা হয়েছিল। আমি সেটা হারিয়ে ফেলেছি, এখন আমি আর পাচ্ছি না। কিছু কিছু লেখা এরকম হারিয়ে গেছে, কিন্তু আমি এখনো খুঁজে বেড়াচ্ছি সেই লেখাটা। এইবার প্রথম লন্ডনে সেই যোগন ছবিটা আমি আবার দেখেছি, আচ্ছা, ইউটিউবে। এটা একটা ভালো অভিজ্ঞতা। আপনার ছিন্নমূল বলে বইটা বেরোলো না? জি। এই বইটার পরে আপনি ফ্রান্সে গেলেন কখন? এর পরের বছর আসলে আমি ইউএসআইএস এর জন্য অ্যাপ্লাই করেছিলাম, স্কলারশিপের জন্য। এবং আমি শুনেছি যে আমাকে পরের বছর, অর্থাৎ 59-60 আমি স্কলারশিপ পেতাম আর কি আমেরিকায় যাওয়ার। কিন্তু এর আগেই আমি ফ্রেঞ্চ গভর্নমেন্টের স্কলারশিপ পেলাম। কারণ এটা আমি যখন কবি হাবিবুর রহমানকে বলছিলাম, আমি চট্টগ্রামে তখন অধ্যাপনার কাজে যোগ দিয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না, বিশ্ববিদ্যালয় তখন হয়নি, কলেজে, একটা নাইট কলেজ, তাও নতুন হয়েছে নাইট কলেজ। আচ্ছা, আমি যোগ দিয়েছিলাম। তরুণ প্রভাষক কত থেকে আবার ওই 59-এর জানুয়ারিতে আমি যোগ দিয়েছিলাম। আবার জুন মাসে ওই গভর্নমেন্ট কলেজ অফ কমার্সে যেতে হলো আমাকে, শওকত ওসমানের জায়গায়। শওকত ওসমান ঢাকায় চলে আসছেন, ওরা লোক খুঁজছে, পাচ্ছে না। উনি তো ছেড়ে দিয়েছিলেন চাকরি সম্ভবত? না, ছেড়ে দেননি, বদলি হয়েছিলেন। বদলি করছিল না উনি, শেষে অনেক কষ্ট করে বদলি হলেন। আচ্ছা, প্রায় 3 মাসের উপর। তো আপনি এরপরে ফ্রান্সে যাওয়ার গল্প। সেই সময়ে আমি ফ্রেঞ্চ গভর্নমেন্ট স্কলারশিপটা পাই, এবং দুজন মাত্র আমরা পাকিস্তান থেকে পেয়েছিলাম, পূর্ব বাংলা থেকে আমরা দুজন। একজন হচ্ছেন ইকোনমিস্ট মুজাফফর আহমদ, আর আমি। এবং মুজাফফর আহমদ যিনি গত কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন, বেশ কয়েক বছর আগে। হ্যাঁ, টিআইবির তিনি চেয়ার ছিলেন। আচ্ছা, তো আমার সঙ্গে খুব ভালো পরিচয় ছিল এবং তিনি আমাকে খুব স্নেহ করতেন। আমি তার স্মৃতিধন্য। ইনস্টিটিউট অফ বিজনেস স্টাডিজ, প্রফেসর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। জি। তো আপনি ফ্রান্সে গেলেন কত সালে? 59 অক্টোবরে। 59-এ ওখানে আপনার কাজ কি ছিল মূলত? 59-এর অক্টোবরে যখন গেলাম, আমি গিয়েছিলাম প্রথমত লিঙ্গুইস্টিক্স পড়ার জন্য। আচ্ছা, ভাষাতত্ত্ব। এবং মুনির যাওয়ার আগে মুনির চৌধুরীর সঙ্গে আলাপ আলোচনা করে কি কি পড়বো, কার সঙ্গে কাজ করবো ইত্যাদি, এইসব ঠিকঠাক করে গিয়েছিলাম। কিন্তু ওখানে গিয়ে আমি বিশ্বভারতীর একজন গবেষককে পাই। তিনি আমাকে বললেন যে আপনি এই ভাষাতত্ত্বের ঝামেলার মধ্যে যাবেন না, আপনি ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান স্টাডিজে গিয়ে ওখানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি আছেন তার সঙ্গে আলাপ করুন, এবং বাংলা সম্পর্কিত, আপনি যেহেতু বাংলার ব্যাকগ্রাউন্ড আপনার, আপনি বাংলা এডুকেশনাল ডিসিপ্লিন যেহেতু বাংলা, হ্যাঁ, আপনি বাংলা সম্পর্কিত একটা কিছু গবেষণা করেন। তখন আমি গেলাম ওখানে। লুই রনু বলে একজন খুব বিশ্ববিখ্যাত পণ্ডিত, অসাধারণ পণ্ডিত, ফ্রেঞ্চ। তার 40টার উপর খুব বড় বড় বই আছে সংস্কৃত বিষয়ের উপর এবং এশিয়ার সাহিত্য সমূহের উপর। আচ্ছা, উনি এশিয়ান এক্সপার্ট। তো তার কাছে গেলাম, তাকে গিয়ে বললাম যে আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ছাত্র। তো তিনি বললেন, শহীদুল্লাহ উনি জীবিত আছেন? আমি বললাম, স্যার আছেন। বললো যে আমি তো ওনার সঙ্গে, আমরা তো একসঙ্গে ক্লাস করেছি অনেক বছর আগে, তারা একসঙ্গে টিবেটান ল্যাঙ্গুয়েজ ক্লাস করেছেন, তো ইত্যাদি। তো আমি বললাম যে আমি এখানে একটা ডক্টরেট করতে চাই। তো বললো যে খুব ভালো কথা, আমার কাছে তো আমাদের এখানে বাঙালি মুসলমান কেউ কোনোদিন আসেনি, তুমি এই প্রথম আসছো, তুমি বাংলা ভাষা সাহিত্যে মুসলমানদের অবদান
বিষয়ে আমার উপরে একটা কাজ করো, আমার অধীনেই কাজ করো। হ্যাঁ, এখানে কাজ করো আর কি। তো ওনার নাম কি লুই রনো? লুই রনু। লুই রনো, আচ্ছা। তার উপর আমি লিখেছি গত বছর। এই আপনার পিএইচডি শুরু হলো? হ্যাঁ, পিএইচডি গবেষণা শুরু করলাম এবং সেটা শেষ পর্যন্ত 1965 আমি একটু দীর্ঘ করলেন না? দীর্ঘ করলাম, একটু পেঁচালাম আসলে বিষয়টা, কারণ আমার মনে হলো উনি যেভাবে আমাকে বললেন এত সহজভাবে কাজ হয় না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যেহেতু বাঙালি মুসলমান কারু লেখা, আমাদের সবচেয়ে বিখ্যাত লেখক বা কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম, তারও কোনো অনুবাদ বলতে গেলে ফ্রান্সের নাই। তো সুতরাং আমি যে করব, শুধু আমি অনুবাদ করে করতে হবে, কিন্তু এগুলো কিভাবে প্রচলিত হবে, সেই জন্যে আমি এটাকে একটা হিস্টোরিক্যাল সোশিওলজিক্যাল আপনি পেরিফেরিটা বাড়িয়ে নিলাম এবং বাড়িয়ে নিয়ে শেষ পর্যন্ত আমি যে গবেষণা করলাম আপনাদের দোয়ায় 1965 সনের 15ই জুন আমি ডক্টরেট পেলাম, এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো আমি প্রথম উইথ হাইয়েস্ট ডিস্টিংশন ডক্টরেট পেলাম। কংগ্রাচুলেশনস ওয়ান্স কারণ अगेन। ফ্রান্সে 3টা ক্যাটাগরি আছে ডক্টরেটের, একটা হচ্ছে পাসেবল, আর একটা হচ্ছে অনারেবল, তারপরটা হচ্ছে হাইয়েস্ট অনারেবল। পাসেবল মানে কোন ক্রমে টেনে টুনে ম্যাট্রিক পাস, 33 মার্ক পাওয়া পিএইচডি, আর একটা হচ্ছে অনারেবল মানে সম্মানজনক ভাবে তুমি করেছো, আর একটা হচ্ছে হাইয়েস্ট অনারেবল। এবং হাইয়েস্ট অনারেবলের সঙ্গে আবার তারা ফেলিসিটেশন দু জুরি, অর্থাৎ যে জুরি 3 জনের যে কমিটি আছে তাদের স্পেশাল অভিনন্দন, জুরিস ফেলিসিটেশনস কমিটি, তাদের যে হাইয়েস্ট অ্যাপ্রিসিয়েশন। তারপরে আবার আরেকটা আছে 3টে, সেটা হচ্ছে যে and the recommendation to publish the ফ্রেঞ্চে শোনান, এটা কি নাম এটা? et la recommandation de publier la thèse en intégrité, অর্থাৎ এন্টায়ারলি আপনার মানে কোনো সময় ছাড়া, কপি বাদ দিয়ে বা না করে, কাটাকুটি না করে আপনি এটা ছাপানোর অধিকার দেন। তো এবং আপনাদের বিশাল একটা বিরল ঘটনা। জি, এবং আপনাদের দোয়ায় এটা আমি এটা সৈয়দ ওয়ালিউল্লাহ খুব প্রশংসা করেছেন, তিনি দেখেছেন, তিনি একটু ফরাসি জানতেন ততদিনে। তারপরে আপনি তো ততদিনে মাতৃভাষার মতো ফরাসি শিখে ফেলেছেন অনেকটা, এবং সেই সময় আমি ওখানে অধ্যাপকও হয়ে গেছি। ওখানে আপনি অধ্যাপক হয়ে গেছেন? হ্যাঁ, বাংলা পড়ানো শুরু হয়েছে। এবং আমরা জানি যে আপনি প্রথম বাঙালি যিনি বাংলা ভাষার অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন। হ্যাঁ, জি। তো সেটা একটু সংক্ষেপে বলুন। আমি এটা শেষ করি। আচ্ছা, প্লিজ। তারপরে যাই হোক, এবং ফ্রান্সের এবং হল্যান্ডের তারা একটা জয়েন্ট একটা পাবলিশার, মানে, এবং সেই সময় সারা পৃথিবীতে অত্যন্ত বড় সম্মানজনক পাবলিকেশনস, তারা আমার বইটা ছাপলো। আরো পরে 71 মানে পিএইচডি গবেষণা অভিসন্দর্ভ থিসিস, এবং সেটা ছাপা হলো 71 সনের মার্চে, যখন আমি রিফিউজি হয়ে ইন্ডিয়াতে চলে গেছি বা আমি মুজিবনগরে চলে গেছি। এবং সেইটা অনেক দিন পরে 2 বছর আগে ইংরেজিতে আমি বার করলাম, এটা হচ্ছে সেই বই। আচ্ছা, এটা হচ্ছে এই বইটি আপনার সেই গবেষণা মানে থিসিসটা থিসিসটি এন্টায়ারলি ইন্টিগ্রালি ইংরেজিতে অনুবাদ করে। ভেরি একটা খুব ডিস্টিংগুইশ কাজ। আমরা আপনার সঙ্গে এবার একটু ডক্টর কুরেশি অন্য একটু বিষয় আলাপ করি, সেটা হচ্ছে যে আপনি সেই বিরল একজন সাহিত্যিক ব্যক্তিত্ব আমাদের সমাজে, যিনি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন। বাংলার অধ্যাপনার কথাটা কি? আচ্ছা, জি বলেন, ওটা বলেন, সংক্ষেপে বলুন। ওই 1965 সনে, আসলে 65 না, একটু আগে 64 সনে আমার ওখানে ফ্রান্সে কথা হয়েছিল যে, এর মধ্যে আরো একটু ঘটনা গেছে, সেগুলো অবশ্য অন্য। সেটা হচ্ছে 1961 সন থেকে আমি একটু আমার ফরাসি চর্চার কথা যে বলছেন, আমি খুব বেশি কি বলবো, খুব বেশি ছিলাম না, যে শিওর ছিলাম না যে আমি ফরাসি ভালো বলতে কতটা কমান্ড আমার আছে। তো সেই সময় যেহেতু রবীন্দ্র জন্মশতবার্ষিকী হচ্ছে, রবীন্দ্র জন্মশতবার্ষিকীতে কত সালের ঘটনা এটা? 1961।
61 জি, আচ্ছা 1961-এ রবীন্দ্র জন্ম শতবার্ষিকী, তার 1861-এ তার জন্ম। আচ্ছা তো জন্ম শতবার্ষিকী উপলক্ষে যে ওখানে স্কুল অফ ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজেসের যে হিন্দির প্রফেসর, উনি বাংলাও জানতেন একটু, তিনি, তার সঙ্গে আমার পরিচয় হলো। তিনি আমাকে বললেন যে তোমাকে রবীন্দ্রনাথের উপর একটা বক্তৃতা করতে হবে, এখানে একটা সেমিনার হবে, সেই সেমিনারে তোমাকে ফ্রান্স ভাষায়, ফরাসি ভাষা, অবশ্যই ফ্রেঞ্চ, ওখানে ফ্রেঞ্চ ছাড়া এইসব কোনো কিছু চলে না, থিসিসও সব ফ্রেঞ্চেই করতে হবে। তো আমি তো মুশকিলে পড়ে গেছি, আমি অতখানি সাহস আমার অতটা কমান্ড আছে কিনা। তো আমি বললাম যে স্যার আমি তো না, বলে না 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 তুমি লেখো, তুমি আগে লেখো, লিখে আমাকে দেখাও, আমাদের সামনে একবার পড়ে দেখবা, তারপরে আমরা দেখব। তা আমি লিখে পড়লাম, তা বললো হ্যাঁ খুব ভালো, খুব ভালো, চলবে চলবে, তোমার কোনো অসুবিধা নেই। তো যাই হোক, সেই বক্তৃতার পরে 1961 সনে মার্চ এপ্রিলের দিকে আমি অনেকটা নির্ভর হলাম যে আমি বলতে পারবো, কথা বলতে পারি। অবশ্যই ইতিমধ্যে আমরা ফরাসি বলছি সবার সঙ্গে, বন্ধু বান্ধব অন্যান্যদের সঙ্গে। তারপরে যাই হোক, ঠিক হলো যে 1964 সন থেকে বাংলা ভাষার কোর্স চালু হবে ইত্যাদি। কিন্তু হঠাৎ করে ওই প্রফেসর মারা গেলেন 64 সনে। যাই হোক, তখন আরেকজন লোক পাওয়া গেল, তাকে নিয়ে শুরু হলো। এবং আমি তখন জানুয়ারি থেকে 1965 জানুয়ারি থেকে আমি যোগ দিলাম এখানে বাংলা। এবং সেই সময় ওয়ালিউল্লাহ খুব আগ্রহ প্রকাশ করলেন, তার স্ত্রীও ছাত্রী সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু, তিনি তখন আমাদের কালজয়ী কথা সাহিত্যিক, তিনি তখন, এবং তার তখন গল্পের বইটা, উপন্যাসটা বেরিয়েছে, ওই যে চাঁদের অমাবস্যা, এবং একটা গল্পের বই বেরিয়েছে 2 তীর। আমরা 2 তীর পাঠ্য করলাম, রবীন্দ্রনাথের সহজ পাঠ্য করলাম। কোন ইউনিভার্সিটিতে? এই প্যারিস ইউনিভার্সিটিতে, যেটাকে সরবন বলা হয়। জি জি জি, ওইটা তো আসলে ইউরোপের একটি খুব সর্বজন শ্রদ্ধেয় একটা, এটা এখন 2000 বছরের পুরানো বিশ্ববিদ্যালয়। তো এবার আপনি আপনার জীবনের যে সবচেয়ে স্বর্ণালী অধ্যায় বলে আমি আমার বিবেচনায় মনে করি, যে মুক্তিযুদ্ধ তো একটা জাতির জীবনে আসলে আমরা দেখি না, ইতিহাসে নাই যে 2 বার হয়েছে। তো বাংলাদেশের এত বড় একটি মাইল ফলক ঘটনার আপনি একজন মুক্তিযোদ্ধা, সেটি আপনার জীবনের একটি বড় অংশ জুড়ে আছে বলে আমার ধারণা। একটু মুক্তিযুদ্ধের ঘটনা একটু শুনি। মুক্তিযুদ্ধের ঘটনা বলতে গেলে আরেকটু আমি পেছনে যাব, সেটা হচ্ছে প্যারিস থেকে ফিরে আসার আগে। জি, এটা হচ্ছে 67-68 আর কি। আমি 68-এর অগাস্টে ফিরে আসি দেশে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দেই। তার আগে প্যারিসে তখন সৈয়দ ওয়ালিউল্লাহ এমবেসির থেকে ইউনেস্কোতে যোগ দিলেন, এবং সৈয়দ ওয়ালিউল্লাহর জায়গায় সৈয়দ নাজমুদ্দিন হাশেম বলে আমাদের একজন, আমাদের এখানে পররাষ্ট্র উপদেষ্টা হয়েছিলেন, হ্যাঁ, তিনি ওখানে ডায়ালগ বলে একটি পত্রিকাও বের করেছেন। সৈয়দ নাজমুদ্দিন হাশেম একটু ভারী মুখ ছিল, খুব অভিজাত ছিলেন, এবং খুব রাজবাড়ি, আমি ওনাকে চিনতাম, এবং খুব চমৎকার লোক, চমৎকার একজন মানুষ, কারণ বাজারে অফিস ছিল, এবং খুবই সুশিক্ষিত, খুবই কালচার, খুবই শিক্ষিত। তিনি প্যারিসে গেলেন, তিনি প্যারিসে গিয়ে তিনি সংক্ষেপে প্যারিস সব জানতে চান। তো তখন তাকে বোধ ওয়ালিউল্লাহই বলেছেন সম্ভবত, আপনি কুরেশিকে ধরেন। তো যাই হোক, আমি একবার ঘটনাচক্রে এমবেসিতে যখন গেলাম, তার সঙ্গে পরিচয় হলো। তিনি একেবারে সঙ্গে সঙ্গে আমাকে বাসায় নিয়ে গেলেন। তিনি বলে যে না, আপনি আমার সঙ্গে, তুমি বলে যে আমি তুমি বলবো তোমাকে। ওয়ালিউল্লাহর সঙ্গে 10 বছর আমার সম্পর্ক, কিন্তু সবসময় আমরা পরস্পরকে আপনি আপনি করছি, কিন্তু ইনি আমাকে সঙ্গে সঙ্গে তুমি বলে যে তুমি আমার ছোট ভাইয়ের মতো। তুমি টমেটো দিয়ে পালং শাক খেয়েছো ইতিমধ্যে? আমি বললাম না, এইসব তো এখানে রান্না হয় না। বলে চলো, তোমার ভাবি রান্না করবে আজকে, তুমি বাসায় চলো। কাছেই বাসা ছিল। তো তিনি আমাকে নিয়ে গেলেন এবং তার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠতা হলো। এবং 2 বছর প্র্যাকটিক্যালি 67-68 1 বছরের বেশি সময় তার খুব ঘনিষ্ঠ সান্নিধ্য আমরা পেয়েছি। এবং তিনি আসলে খুব আড্ডাবাজ লোক ছিলেন। তিনি তার আসর জমানো আলিয়া ওয়ালিউল্লাহ,
তারপর সুলতান সাহেব বলে আরেকজন বাঙালি ছিলেন ফার্স্ট সেক্রেটারি, তারা বিলেতে 7.5 দিন না, উনি না, ইনি পিএফএস, পাকিস্তান ফরেন সার্ভিসের লোক, সিনিয়র লোক। জি। তো সুলতান সাহেব এরা আসতেন, তো এবং আমরা অনেক আলোচনা করতাম। তখন আমরা কিন্তু বাংলাদেশের স্বাধীনতার বিষয়ে আমরা আলোচনা করতাম। ও আচ্ছা। হ্যাঁ, তখন আলোচনা মানে ঠিক মুক্তিযুদ্ধ হবে, আমরা মোর অফ অ্যান একাডেমিক ডিসকাশন, একাডেমিক ডিসকাশন আমাদের হতো। বিশেষ করে এটা শুরু হয়েছিল 62 সন থেকে। 62 সনে আমার পরিচিত একজন চট্টগ্রাম ওই স্কুলে এবং কলেজে আমার একটু সিনিয়র, এক বছর সিনিয়র, কবিরউদ্দিন আহমদ বলে একজন পরবর্তীকালে অর্থনীতিবিদ হয়েছিলেন তিনি এবং ডক্টর বেলায়েত হোসেন ফিজিক্সের লোক ছিলেন। তারা লন্ডন থেকে প্যারিসে আসলেন আমার কাছে কিছু কপি নিয়ে, একটা গোপনীয় বইটার নাম হচ্ছে আনহ্যাপি ইস্ট পাকিস্তান। আচ্ছা, আনহ্যাপি ইস্ট পাকিস্তান, হ্যাঁ বুঝতে পেরেছি, আমাদের যে শাসন বঞ্চনার ইতিহাস। তো এই থেকে আমাদের শুরু হয়, ওরিয়েন্টেশনটা শুরু হলো। তারপরে 67-8 আমরা আলোচনা করতাম এইগুলো। এর মধ্যে শিল্পী রশিদ চৌধুরী দেশ থেকে গেলেন ওখানে। রশিদ চৌধুরী এখানে বুয়েটে পড়াতেন, তার চাকরি চলে গেল, কারণ তিনি চারুকলা কলেজে পড়াতেন, বুয়েটেও পড়াতেন, তার চাকরি চলে গেল কারণ তার স্ত্রী ফরাসি। তো যাই হোক, রশিদ ঠিক করলো যে এখানে আমাদের দেশের অবস্থা সব বলতে লাগলো, এবং আমরা দেখলাম যে দেশ কিন্তু এদিকে পেকে যাচ্ছে আস্তে আস্তে, মানে ফুসছে, হ্যাঁ, ভিতরে ভিতরে বাষ্পীভূত হচ্ছে। এবং তারা নাকি এখানে একটা না গ্রুপ করেছিল, না গ্রুপের কথা বললো। তো এইসব নিয়ে আমরা কিন্তু আলোচনা করতাম। এই সৈয়দ নাজমুদ্দিন হাশেম, সৈয়দ ওয়ালিউল্লাহ, রশিদ, আমি, আরও মাঝে মাঝে অন্য লোকও আসতো, 2-1 জন। এই পরিস্থিতিতে সবাই বললো যে ঠিক আছে কুরেশি, তুমি যাও ওখানে গিয়ে রশিদকে নিয়ে যাও চট্টগ্রামে, আর দেখো কি করা যায় আর কি। তো এই হলো গিয়ে অবস্থা। তো আমি এখানে চট্টগ্রামে আসলাম। চট্টগ্রামে এসে আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দিন। আমি চাকরি ওখান থেকেই নিয়ে এসেছি। আচ্ছা। এবং সেটা আবার অবশ্য আমি চাকরি নিয়ে আসছিলাম, সেটা অন্য একটা ব্যাপার ছিল। সেটা পাকিস্তান গভর্নমেন্টের একটা প্রজেক্ট ছিল, যে আমরা হয়তো শুনবো। আমরা এই পর্যায়ে একটু বিরতি নিব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাদারল্যান্ড টেলিভিশনের সবিশেষ আয়োজন মহাজীবন। আমার সঙ্গে অতিথি আছেন প্রফেসর ডক্টর মাহমুদ শাহ কুরেশি। তার মুক্তিযুদ্ধে যোগদানের ঘটনা আমরা শুনবো এই বিরতির পরেই। আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ইন্টারন্যাশনাল বিজনেস টক শো মানি টকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনার মন্ত্রণালয় তো ঠিকই আছে। আমরা এই দেশের জন্য সম্মানের কিছু করতে পেরেছি। নিজেদের কিছু ভ্যালিউজ নিয়ে যদি কাজ করে যাই, যাদের আদর্শ শান্তিপূর্ণ, এ কথা বলা যাবে না। তাৎক্ষণিকভাবে যদি এরকম প্রয়োজন হয়, তাহলে যেখানে ইন্ডাস্ট্রি, তার কাছেই আমরা ইনস্টিটিউট করব অথবা ইনস্টিটিউট অ্যারেঞ্জ করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাদারল্যান্ড টেলিভিশন। আমরা কথা বলছি মহাজীবন অনুষ্ঠান। এই মহাজীবনে আজকে আমাদের অতিথি বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, বর্ণাঢ্য সাহিত্যিক জীবনের অধিকারী, অনুবাদক, কথা সাহিত্যিক, চিত্র সমালোচক। তার জীবন পূর্ণ স্মৃতিসুধায়। ডক্টর মাহমুদ শাহ কুরেশি, আপনাকে আরেকবার স্বাগত জানাই। ধন্যবাদ। স্বাধীনতা যুদ্ধের কথা আপনার কাছ থেকে একটু শুনবো। বিরতির আগে আমরা সেখানে ছিলাম। হ্যাঁ, তো আমি যখন 68 সনের অগাস্টে আসি, তখন হচ্ছে আইয়ুব খানের, পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের শেষ দিক, আপনি জানেন। এবং তখনও পর্যন্ত কিন্তু আমাদের দেশের লোক
যারা বিরোধিতা করছে তারা বাইরে বেশি আসতে পারছে না, যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে 6 দফার আন্দোলন চলছে, মৌলানা ভাসানীর পক্ষ থেকে কিছু চলছে, কিন্তু তখনও মোটামুটি আইয়ুবের উন্নয়নের দশক এইসব ধোঁয়া চলছে আর কি। তো অল্পদিন পরেই কিন্তু শুরু হয়ে গেল আমাদের 69-এর গণ আন্দোলন ইত্যাদি। আমি সৌভাগ্যক্রমে আপনার বলতে পারি যে কোনো সময়ে আইয়ুবের পক্ষে বা কোনো পাকিস্তানের পক্ষে কোনো সভা সমিতিতে যোগ দেয়নি। এর মধ্যে চট্টগ্রামে বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে গেছে, আমাকে সম্বর্ধনা দিয়েছে বা অন্য কোনো বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে, বিশেষ করে আমাদের সাহিত্যিক এবং সমাজকর্মী ইত্যাদি তাদেরকে নিয়ে। তো যাই হোক, 1971 সনের মার্চে যখন 7ই মার্চ বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অমর ভাষণটি দিলেন 8 তারিখে আমরা 8 তারিখ আবুল ফজল সাহেবের বাসায় একটা শিক্ষাবিদ আবুল ফজল সাহেবের বাসায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ এবং অন্যান্য কিছু বাইরের সাহিত্যিক সংস্কৃতি কর্মী তারা মিলে একটা সভা করলাম। এবং সেই সভায় ঠিক হলো যে আমরা চট্টগ্রামে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী প্রতিরোধ সংঘ গড়ে তুলব এবং এই সংঘের মাধ্যমে আমরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ করব। বাহ, গ্রেট। এবং সেদিনই আমরা একটা মিছিল করে বেরোলাম। আলী হাসান, আবুল ফজল সাহেব, আনিসুজ্জামান এরা সবাই ছিলেন। সেই সবাই কেন জানি না তারা প্রস্তাব করে আমাকে কোঅর্ডিনেটর করলো, সমন্বয়ক। কোনো ওইভাবে কোনো প্রস্তুতি ছিল না, কিন্তু পৃষ্ঠপোষক করা হয়েছে আবুল ফজল সাহেবকে এবং সভাপতি করা হয়েছে আলী হাসান সাহেবকে, আমাকে সমন্বয়ক, আর কেউ কোনো কিছু না। তবে সঙ্গীত, নাট্য ইত্যাদি বিভাগ এগুলো দেখাশোনা করবেন মমতাজ উদ্দিন আহমদ এবং ডক্টর কামাল। তারপরে প্রচারে থাকবেন অধ্যাপক আবু জাফর, আর অর্থ কমিটি থাকবে। অর্থ কমিটিতে শফি, একজন যে আর্ট প্রেসের মালিক শফি, তারপরে আরও কয়েকজন, রুকসানা আহমেদ বলে একজন সঙ্গীত শিল্পী, আমরা থাকবো। তো আমরা কাজ করতে লাগলাম। সরাসরি যুদ্ধে গেলেন কখন? আমরা 8 তারিখ থেকে এই কাজ শুরু করলাম। শুরু করে 24শে মার্চ চট্টগ্রাম কলেজের সামনে একটা বড় সভা হলো। সেই সভার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং আলী হাসান সাহেব, কি আশ্চর্য, সেই 24শে মার্চে ঠিক সেই যে স্বাধীনতার আপনাদের সেই অংশগ্রহণের দিনটিতে আজকে আপনি এই মহাজীবন অনুষ্ঠানে সেই স্মৃতিচারণ করছেন। তো তারা সব আমার বাসায় আসলো, কারণ আমার বাসা হচ্ছে দেবপাহাড়ে, চট্টগ্রাম কলেজের একেবারে সামনে। তো যাই হোক, আমার বাসায় এসে ঠিক হলো যে আমরা এখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাব ইত্যাদি। তো আমি, আমার স্ত্রী, আমরা প্রায় এক কাপড়েই গিয়েছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কারণ আমি শ্বশুর বাড়িতে থাকবো, তেমন কোনো অসুবিধার কিছু নেই। রশিদ চৌধুরী এবং দেবদাস চক্রবর্তী তারাও গিয়েছিল। তো কারণ আবার 26শে মার্চ আলী হাসান সাহেবের জন্মদিন, সেখানে জন্মদিন করে তারা আসবেন। কিন্তু ইতিমধ্যে দেখা গেল যে সেই ক্র্যাকডাউন হয়ে গেছে। না, ক্র্যাকডাউন তখনও হয়নি, তখন ওই ব্যারিকেড হচ্ছে, ওই তো মানে ক্র্যাকডাউনের প্রস্তুতি চলছে, হ্যাঁ হ্যাঁ ঠিক ইত্যাদি। এবং কারণ এদিকে জেনারেল জিয়া বা মেজর জিয়া ইত্যাদি তাদেরকে ওই অস্ত্র আনানোর জন্য খালাস করতে বলা হয়েছে ইত্যাদি। তারপর আমরা তখন অনেক ঘুরে টুরে সোজা রাস্তায় আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেতে পারলাম। আসলে আমাদের বাড়ি থেকে 12 মাইল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো আমরা ঘুরে টুরে অনেক গ্রামের ভিতর দিয়ে তারপরে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গেলাম। তারপর সেই যে গেলাম, আমরা আটকে থাকলাম আর কি। এবং সেখান থেকে আমরা পরে কুণ্ডেশ্বরীতে গেলাম। কুণ্ডেশ্বরী থেকে আবার আমি রাঙ্গুনিয়া গেলাম একটু। তারপরে আপনি কি ওই পথ দিয়ে ভারতে চলে গিয়েছিলেন? ওই পথেই আমরা। আপনি ভারতে কোথায় প্রশিক্ষণ নিলেন? আমরা গেলাম প্রথমে তো রামগড়। রামগড়ে ছিলাম 4 দিন। তারপরে আমরা পয়লা বৈশাখ, সেই বছরের পয়লা বৈশাখ
আমরা আগরতলা পার হলাম। আগরতলা 2 দিন থাকার পরে আমরা নরসিংগড় বলে একটা জায়গায় 10 মাইল দূরে, সেটা আবার ব্রাহ্মণবাড়িয়ার কাছে, এদিক দিয়ে আমরা সেখানে আসলাম। তো সেখানে ঠিক হলো সেখানে আমরা মিসেস গান্ধী, তারপরে নন্দিনী শতপথী বলে উড়িষ্যার চিফ মিনিস্টার, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে, অনেক আলোচনা, অনেক সভা সমিতি ইত্যাদি হয়েছে। তারপর ঠিক হয়েছিল যে আনিসুজ্জামান, ওসমান জামাল এবং আমরা 3 জন প্রশিক্ষক হিসেবে মুক্তিযোদ্ধাদের ওখানে যাব। কিন্তু কয়েকদিন পরে দেখি কলকাতা থেকে ডাকা হলো যে আমরা যেন কলকাতায় চলে আসি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন্য? স্বাধীন না, এমনি সাধারণভাবে প্রোপাগান্ডা এবং অন্যান্য কাজের জন্য। এবং আমরা আসার পরে কিছুদিন পরেই তারা মিসেস গান্ধী ঠিক করলেন, বাংলাদেশ গভর্নমেন্টকে জানালেন যে আমরা যে ভারতীয়রা বাইরে বাংলাদেশের পক্ষে প্রচারণা চালাচ্ছে, এটা কিন্তু খুব ভালো হচ্ছে না। ফিলিস্তিনের তোমাদের লোক দরকার যারা বাইরে গিয়ে প্রচার করবে। তোমরা শিগগিরই নির্বাচিত হলেন সেই তখন মোল্লা জালাল আর ফরেন সেক্রেটারি মাহবুল আলম চাষি তারা একটা ইন্টারভিউ নিয়ে আমাকে নির্বাচন করলেন মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য। আপনি কোথায় কোথায় গেলেন? আমরা গেলাম, আমাদের যাওয়ার কথা ছিল সমস্ত আরব দেশে যেখানে যেখানে যাওয়ার সুবিধা থাকবে, কিন্তু প্রথমত আমরা সেন্টার করব বেইরুতে, কারণ বেইরুটটা অনেকটা ওপেন সোসাইটি, অনেকটা নিউট্রাল ছিল। তারপরে আমরা ওখান থেকে সিরিয়াতে যাব, সিরিয়া থেকে কয়টা দেশ তখন আমাদের প্রচারণায় ছিলেন, মুক্তিযুদ্ধের প্রচারণা? আমরা প্রধানত লেবানন এবং সিরিয়া, এই 2 জায়গায় গেছি, কারণ ইরাকে তখন আমাদের পক্ষে আমাদের যে দেশে ফিরেছিলেন কখন? দেশে ফিরেছিলাম জানুয়ারির 10 তারিখ 1972। বঙ্গবন্ধু যেদিন ফিরলেন সেদিন আমরাও ফিরেছি। সেটাও আরেকটি স্মৃতি। এখন প্রফেসর কুরেশি, আমি আপনার কাছে, আমরা অনুষ্ঠানের শেষ দিকে আপনার একটু ব্যক্তিগত জীবন সম্পর্কে। আচ্ছা, আরেকটা কথা আপনাকে বলে, এটা আমার এই শেষ পর্যন্ত অনেক দিন ধরে অনেকে বলছিল এটা লিখতে, এই যে মুক্তিযুদ্ধের অংশগ্রহণের বিষয়টা, তো আমি লিখিনি, নানা কারণ ছিল। তবে আমার একটা ডায়েরি রেখেছিলাম, তো ওই ডায়েরিটাকে ভিত্তি করে আমি এই বইটা লিখেছি। চমৎকার, একটি ভালো মানে স্মৃতিময়, এবং এর চেয়ে বড় স্মৃতি তো আর হতে পারে না মুক্তিযুদ্ধের স্মৃতি। ওকে, খুব ভালো লাগলো। তবে এই বইটা একটু অসম্পূর্ণ আছে, এটা আমি এইটার পরিশিষ্ট দেওয়ার কথা ছিল, ছবি পরবর্তী সংস্করণে এটা এইবার দিয়ে দেব ইনশাল্লাহ। আমি একটু আপনার ব্যক্তিগত জীবনের দিকে যাই। সেটি হচ্ছে যে আপনি বাংলাদেশের আরেকজন দিকপাল শিক্ষাবিদ, এবং তাকেও আমরা আমাদের সাহিত্যের একজন গুরু পর্যায়ের মানুষ, প্রফেসর সৈয়দ আলী হাসানের জামাতা আপনি, সেটি আমরা জানি। আপনার বিয়ে হয়েছিল এবং আপনি সেই দাম্পত্যে এখনও একজন সুখী স্বামী। চমৎকার সব কাহিনী আছে, আজকে আমাদের হাতে আরও অনেক সময় থাকলে হয়তো শুনতে পেতাম। আমি এই মুহূর্তে আপনার কাছে দর্শকদের উদ্দেশ্যে জীবনের এই বেলায় এসে আপনি কি বলতে চান তা যদি একটু জিজ্ঞাসা করি, সেটা আপনি একটু বলবেন। কথা হচ্ছে যে এখানে কয়েকটা জিনিস জড়িয়ে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে সৈয়দ আলী হাসান, আবার আমার শিক্ষক, তারপর তার মেয়ে আবার আমার ছাত্রী, তারপরে আবার আমার স্ত্রী হয়ে যাচ্ছে, এবং তখন আবার বাংলাদেশের একটা যুগ সন্ধিক্ষণ যাকে বলে 1970 সালের ডিসেম্বর মাসের শেষে। তো যাই হোক, আল্লাহর রহমতে আমাদের খুব সুন্দরভাবে বিয়ে হয়েছিল। কত বছরের দাম্পত্য? এবং আজকে কত 48 বছর হতে যাচ্ছে না, মানে বাংলাদেশের যা জন্ম প্রায় 49। হ্যাঁ, বাংলাদেশের জন্মের কয়েক মাস আগেই তো তো আপনি তো আপনার এই জীবনের এই প্রান্তে এসে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কথাগুলো একটু। আমার ধারণা এরপরে আমরা যখন আমাদের দাম্পত্য জীবন শুরু হবে, কোথায় আমরা হানিমুনে যাব। আমার এক চাচা শ্বশুর করাচিতে থাকেন, তিনি বলেছিলেন করাচিতে আসো তোমরা। তারপরে
শিল্পাচার্য জয়নুল আবেদিনে একদিন তাকে আমি আমার বাসায় নিয়ে যেতে পেরেছিলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কাজে এসেছিলেন। তিনি আমাকে বলেছিলেন আপনারা কিন্তু ইয়েতে যাবেন, শ্রীলঙ্কায় যাবেন। ওখানে কিন্তু আসলে যাওয়া হয়েছিল কোথায়? হ্যাঁ, কোথাও যাওয়া হয়নি। আমরা যাওয়া হয়েছিল, আমরা তখন শরণার্থী হয়ে গেলাম। তো এবং শরণার্থী হওয়ার কিছুদিন পরেই বোঝা গেল যে আমাদের একজন ভবিষ্যৎ প্রজন্মের লোকও আসবে। মাশাআল্লাহ, প্রথম সন্তান এলো। আপনার 2 ছেলে 1 মেয়ে? 2 ছেলে। এবং আমার প্রথম সন্তানের জন্ম হচ্ছে 2রা ডিসেম্বর, অর্থাৎ যেদিন 2রা ডিসেম্বর 1971, যেদিন মিসেস গান্ধী তার বক্তৃতা করে যুদ্ধ ডিক্লেয়ার করবেন আর কি, ভারত পাকিস্তান যুদ্ধ এবং আমাদের মুক্তিযুদ্ধের বড় সহযোগিতা, হ্যাঁ, যে ফাইনাল পার্টটা শুরু হবে সেদিন। সেই ছেলে এখন কোথায় আছে? সেই ছেলে এখন টরন্টো, চলে গেছে, কানাডায়। আরেক ছেলে আছে কোথায়? আরেক ছেলে সে আছে বিলাতে, লন্ডনে। আর একটা মেয়ে আছে, সে আছে বাংলাদেশে। হ্যাঁ, সবাই ওয়েল সেট, আল্লাহর রহমতে। আপনারা দুজনকে আমি ফেসবুকে ফলো করি। আপনি আপনার স্ত্রী, আপনার স্ত্রীর নামটি একটু বলবেন? আমার স্ত্রীর নাম হচ্ছে সৈয়দা কমর জাবিন, তার ডাক নাম হচ্ছে নাসরিন। তো যাই হোক, আপনারা খুব রোমান্টিক ভাবে এখনো জীবন যাপন করছেন। আপনার ছায়ার সঙ্গী দেখি সবসময়। রোমান্টিক কিনা জানি না, তবে আমার স্ত্রী আমার প্রতি অত্যন্ত যত্নবান, এটা আমি সবসময় লক্ষ্য করি। এবং আমি অনেকটা মানাও করি যে এত বেশি যত্নবান হওয়াটা ঠিক না। তার নিজের নিশ্চয়ই আপনার সেই যোগ্যতা আছে বলেই তিনি আপনাকে এতটা ভালোবাসেন। এবং তিনি এখন মনে করেন যেহেতু একটু বয়স হয়েছে, নানা রকমের দাবি আমাকে পূরণ করতে হয়, কিন্তু তাকে এটার জন্য প্রস্তুত, আমি যাতে এটার জন্য প্রস্তুত হই। যেমন আপনার এই অনুষ্ঠানে আসার জন্য উনি আমাকে কিন্তু বলেছিলেন যে আমি যখন ঠিক করেছি যে 1টার সময় আমি লাঞ্চ করব, আজকে আমি সাধারণত 1:30টায় লাঞ্চ করি, 1টার সময় লাঞ্চ করব এবং 2টোর সময় আমি রওনা দেব। 2টোর আগে আমাকে 1 কাপ চা খাওয়াতে হবে। তো এইগুলো সব ঠিকঠাক। তিনি বলছিলেন না, তোমার কিন্তু আরো আগে যাওয়া দরকার রাস্তায়। ঠিক দেখা গেল যে আজকে রাস্তার মধ্যে না, কিন্তু আপনি আজকে আপনার আসবার কথা ছিল বিকেল 3টার মধ্যে, আপনি কিন্তু প্রায় কারেক্ট সময়েই এসেছেন। এটা আসলে আপনার সারা জীবনের অনুশাসনের যে চর্চা, তাই হয়তো প্রতিভাত হয়। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর প্রফেসর মাহমুদ শাহ কুরেশি। আপনি আমাদেরকে নানা পর্যায়ে গর্বিত করেছেন। আপনি ফ্রান্সের নাইট এবং নাইটের উপরের যতগুলো নাইট পদবি বা তার উপরের পদবিগুলো আপনি লেজিয়ন d'honneur আপনি অর্জন করেছেন। আপনাকে আজকে আমাদের এই অনুষ্ঠানে পেয়ে আমরা অনেক আনন্দিত এবং ধন্য মনে করছি। আপনি ভালো থাকুন, এই দোয়া থাকলো। আমাদের জন্যও আপনি দোয়া রাখবেন। আমি আপনাদের দোয়া এবং শুভেচ্ছা প্রার্থী। আপনাদের অনুষ্ঠানে এসে খুব ভালো লাগলো। এবং আমার নিজের কথা বলতে গিয়ে আসলে এটা তো আমাদের জাতিরই কথা, আমাদের মানুষের কথা, সুতরাং এটা অনেকের জানাও দরকার। জি, ধন্যবাদ আপনাকে আপনার সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, মাদারল্যান্ড টেলিভিশনের মহাজীবন অনুষ্ঠানে যেমনটি আপনাদের আগেই জানিয়েছি যে বাংলাদেশের এই জাতির অন্যতম সেরা সন্তান, কৃতিবিদ্য মানুষ, বিরল প্রতিভাধর এবং জাতিকে, আমাদের জাতির মানুষজনকে, জনগণকে যিনি তার জীবনব্যাপী সম্মানিত করেছেন তার অবদানে, তিনি প্রফেসর ডক্টর মাহমুদ শাহ কুরেশি। আমরা তাকে চেষ্টা করলাম আপনাদের সামনে খুলে মেলতে বা তুলে ধরতে। আপনারা আশা করি তার এই জীবন বেদ শুনেছেন, শুনছেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই অনুষ্ঠানটি দেখার জন্যে আপনাদের অনেক ভালোবাসা।